প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আইএফআইসি নিবেদিত এই সময়। সাথে আছি আমি মুকসিমুল আহসান। দর্শক, আমরা আজকে দিনের শুরুতেই আলোচনার শুরুতে একটু দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো এক নজরে একটু জেনে আসবো, তারপর আমরা আলোচনায় যাব। আজকে উল্লেখযোগ্য ঘটনার ভিতরে রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার শুনানি আজকে ছিল, এবং সেই শুনানিতে যে কথাগুলো আইনজীবীরা বলেছেন তার একটি সাম আপ হচ্ছে এরকম যে এটির মধ্য দিয়ে একটি বিচারিক ক্ষেত্রে একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছিল, এবং তিনি যে খায়রুল হক তিনি যে রায় দিয়েছিলেন 16 মাস পরে যে পূর্ণাঙ্গ রায় দিয়েছিল সেটি তিনি অবসরে ছিলেন সে সময় তিনি এরকম একটি রায় দিতে পারেন না বলেও আজকে আইনজীবীরা শুনানিতে বলেছেন। এর বাইরে উল্লেখযোগ্য কয়েকটি খবরের ভিতরে বিএনপির উপদেষ্টা পরিষদ সদস্য ফজলুর রহমানকে প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সব ধরনের পদ 3 মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। এর আগে তাকে শোকজ করা হয়েছিল। শোকজের পর তিনি যে জবাবটি দিয়েছেন সেই জবাবের কিছুক্ষণ পরেই এরকম একটি বিএনপির পক্ষ থেকে এরকম একটি সিদ্ধান্ত আসে। এর বাইরে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, যৌক্তিক কারণ ছাড়া কোনো দল নির্বাচনে অংশ না নিলে ভবিষ্যতে রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে। জামাতের সাথে বিএনপি জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভ্রান্ত ছড়াচ্ছে, যেটি রাজনৈতিক কৌশল হিসেবে তিনি বলেছেন। তিনি যেটি এবং এদিকে এনসিপি নেতা বা এনসিপির আহ্বায়ক তিনি নাহিদ ইসলাম তিনি বলেছেন, জুলাই সনদের আইনি প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যে হলে এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন যেতে প্রস্তুত। রাতে দলটির 8 সদস্যের প্রতিনিধি দল চীন এবং দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 5 দিনের সফরে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কথাগুলো বলেছেন। এর বাইরে হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন, সরকারের সদিচ্ছা এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত থাকলে ফেব্রুয়ারির পূর্বেই সংস্কার এবং বিচার সম্পন্ন করে নির্বাচন সম্ভব। তাই বিচার এবং সংস্কার করেই নির্বাচন চাই এনসিপি। এই খবরগুলো যেমন আছে ঠিক তেমনি গুরুত্বপূর্ণ সংবাদের জায়গা জুড়ে রয়েছে ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা আজকে প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন, এবং এখানে দেখা যাচ্ছে যে ভিপি পদে 45 জন, জিএস পদে 19 জন, এজিএস পদে 25 জন সহ মোট ডাকসুতেই মোট 471 জন প্রার্থী হয়েছেন। আনুষ্ঠানিকভাবে প্রচারণা এদিন শুরু হয়েছে। আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করছেন। ভিসি বলছেন কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। এর বাইরে আরেকটি খবর, রাকসু অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন 15 সেপ্টেম্বর হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এবং কবে এটি হবে সেই তারিখও জানানো হয়নি, পরবর্তীতে জানানো হবে। এর বাইরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের খসড়া তালিকা প্রকাশের পর মনোনয়নপত্রের বৈধতা এবং বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ চলছে। এইরকমভাবে ছাত্র সংসদ নির্বাচনগুলো জোরে সোরে এগিয়ে যাচ্ছে। এর বাইরে জাতীয় নির্বাচন কেন্দ্রিক যে খবরগুলো দিয়েছিলাম, এরকম একটি প্রেক্ষাপটে আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি নির্বাচন প্রস্তুতি ও উদ্বেগ। আমাদের সঙ্গে আলোচনায় 2 জন অতিথি রয়েছেন। আমার ঠিক বামে রয়েছেন আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং তারপর রয়েছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক, ফিনান্সিয়াল পোস্ট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে আজকের আলোচনায়। আজিজ ভাই, আপনার অনুমতি নিয়ে আমি একটু রাজ্জাকি ভাইকে দিয়ে শুরু করি। রাজ্জাকি ভাই, প্রথম প্রশ্ন আপনার কাছে। আজকে আমি আলোচনার শুরুতেই যেটি বলছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে পূর্ণাঙ্গ রায় সেটির বিরুদ্ধে যে রিভিউ করা হয়েছিল সেই রিভিউর আসলে শুনানি চলছে। শুনানি আসলে কবে শেষ হয়ে যাবে এবং এর পরে আইনি আর কোনো জটিলতা আছে কি না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে পেতে আর কতদিন লাগতে পারে? ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সহ আলোচক আজিজ ভাই, এনটিভির দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম। দেখেন, বিষয়গুলা আমরা হয়তো খুব হালকা করে দেখি, জি, এবং আমরা দেশটাকে রাষ্ট্র ভাবি কিনা সন্দেহ। রাষ্ট্র যদি আপনি একটা দেশকে ভাবেন, সেই রাষ্ট্রে বিচার কার্য এই স্টাইলে হইতে পারে না তার যদি বিচারক হিসাবে ন্যূনতম মনুষ্যত্ব থাকে। এই তত্ত্বাবধায়ক সরকার যে বিষয়টা, এটা কিন্তু জনদাবির কারণে হয়েছিল। জি, জনদাবি। জি, আজিজ ভাই নিশ্চয়ই মনে আছে 1996 সালে আমরাই দেখেছি ঢাকার রাজপথে এত প্রাণবন্ত হরতালের আগে। তার মানে কি, ঘুরে ফিরে আপনি জনসংখ্যা তো 100% বলতে পারবেন না, বাট সবার দাবি ছিল। এই সবার দাবি বলতে রাজনৈতিক দলগুলো, অন্যান্য স্টেক হোল্ডার, আজিজ ভাইদের মতো যারা নিউজ মিডিয়ার স্টেক হোল্ডার, সবার একটা অবদান ছিল। তো একটা জনদাবির ভিত্তিতে যখন একটা সিদ্ধান্ত হয়, জি, এটা সব আইনের ঊর্ধ্বে।
এবং সেই মোতাবেক আপনার একটা তত্ত্বাবধায়ক সরকারের বিধান আসলো, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সেটা ইন করা হইল। তারপরে এটাকে সংক্ষেপে বলি, চট করে কোথাকার এক সলিমুল্লাহ অ্যাডভোকেট, তাত্ত্বিক ছিল, ভদ্রলোক মারা গেছেন, ওনার নিয়ে এত বেশি আলোচনার প্রয়োজন নাই, ওনারা গিয়ে একটা রিট করলেন। রিট করার পর হাইকোর্ট কিন্তু বলে দিল এইটা গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য এটা ঠিক আছে। ঠিক আছে। তারপরে চলে গেল এটা অ্যাপিলেট ডিভিশনে। অ্যাপিলেট ডিভিশনে এবিএম খায়রুল হক সাহেব, হাইকোর্ট যে দিছে আমি মনে করি সে বিচক্ষণতার সাথে দিছে। তবে ওই হাইকোর্ট যদি আমি হইতাম তাইলে আমি বলতাম জনদাবির ভিত্তিতে যেটা হয় সেটা জনদাবির ভিত্তিতেই এটাকে বিসর্জন দিতে হবে। তার মানে গণভোটের মাধ্যমে নো, যেটা তত্ত্বাবধায়ক সরকার তো হইল জনদাবির ভিত্তিতে। আবার যদি জনদাবি কখনো ওঠে যে এই তত্ত্বাবধায়ক সরকার লাগবে না, তাতে যদি ঐক্যমত্য হয় আবার বাদ হইতে পারে, আমি সেটা বলতাম। তারপরে মনে করি হাইকোর্ট বিচক্ষণতার সাথে বলছে যে 3টা নির্বাচন হতে পারে না, সেটা হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার বহালই রাখছে। হ্যাঁ, এইটার বিরুদ্ধে যখন অ্যাপিলেট ডিভিশনে গেল এবিএম খায়রুল সাহেবের নেতৃত্বে, উনি সংক্ষিপ্ত জাজমেন্ট দিয়ে বলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল, তবে পরবর্তী 2টা নির্বাচন হতে পারে। আপনি জাজমেন্ট, এটা জাজমেন্টের অপারেটিভ পার্ট, এই সংক্ষিপ্ত জাজমেন্টে তিনি বললেন। বলার পর আমাদের খুব ইন্টেলেকচুয়াল ট্যালেন্টেড পলাতক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, মানে খুব দ্রুততার সাথে একেবারে সংবিধান সংশোধন করে ফেললেন। আচ্ছা, অর্থাৎ সংবিধানের ভিতরে এটা 5ম সংশোধন হিসেবে ঢুকাইলেন। ঢুকানোর সময় ওই 2টা ওই পার্টটা বাদ দিয়ে দিয়েছেন, যে 2টা হতে পারে, যে 2টা হতে পারে ওইটা বাদ দিয়ে দিয়েছেন। আপনি অপারেটিভ পার্ট টোটালটাই অপারেটিভ, আপনি এটা বাদ দেওয়ার অধিকার আপনার নাই। এখন যেহেতু বাদ দিয়ে ঢুকাই দিছে, হ্যাঁ, তখন খায়রুল হক সাহেব যখন পূর্ণাঙ্গ জাজমেন্ট দিতে গেছে তখন ওই সংশোধনীটাকে বহাল রাখার জন্য দুষ্ট চক্র, মানে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক একটা কুচিন্তার লোক এবং তার সাথে যে সরকার ছিল, 2 কুচিন্তা মিলে পূর্ণাঙ্গ জাজমেন্ট দিয়েছে সে রিটায়ারমেন্টের পরে। যে এটা পারে কিনা বলতেছি, তখন তিনি ওই অপারেটিভ ওই 2বার হতে পারে এটা বাদ দিয়ে দিচ্ছেন। জি, আপনি জাজমেন্ট পরে স্বাক্ষর করতে পারেন কতদিন, তার একটা সীমা আছে, কিন্তু রিটায়ারমেন্টের পরে পারবেন না, এর আগে করতে হইতো। এবং সেখানে উনি যা কিছু লেখেন না কেন, ওই সংক্ষিপ্ত জাজমেন্টের যে অপারেটিভ পার্টটা আছে ওখানে একটা দাড়ি কমা সেমিক্লোন চেঞ্জ হবে না। আচ্ছা, যদি চেঞ্জ হয় তাহলে ভিন্ন জাজমেন্ট হইল। তাহলে আপনি ওপেন কোর্টে সংক্ষিপ্ত রায় যেটা দিবেন, পূর্ণাঙ্গ রায়ে সেই অপারেটিভ পার্ট একই থাকতে হবে। কিন্তু উনি যেহেতু চেঞ্জ করছেন, ওই অংশটা রাখেন নাই, এটা ভিন্ন জাজমেন্ট হয়েছে, যেটা তিনি পারেন না। টোটালটা অবৈধ, বেআইনি, এখতিয়ার বহির্ভূত। এবং সেটা দেখেন লং রান আছে। এবং আজকে আইন মানে বিচারকরা বলেছে যে, সরি, আইনজীবীরা বলেছেন যে এর মাধ্যমে বিচার ব্যবস্থার সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে। প্রতারণা শুধু বিচার ব্যবস্থাটা ভেঙে দিচ্ছেন উনি। এখন আপনি আসেন, এখন আজকে আমি জানি উচ্চতর আদালত কি করবেন, তাদেরকে একটা রায় তো দিতেই হবে। এখন যেহেতু তার এই রিটায়ারমেন্টের পরে দেওয়া যায় না, সেটার কারণে তারা বাদ দিয়ে দেয় যে জাজমেন্টটাই বাতিল করে দিলাম, তাহলে পূর্ণাঙ্গ অংশ যদি আমি রাখি, তা সেখানে তো 2টা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের কথা বলা ছিল, সেই প্রশ্ন যদি না থাকে আলটিমেটলি একটা জটিল পরিস্থিতিতে যাচ্ছে। আমি জানি না এটার সমাধান কিভাবে দিবেন। আচ্ছা, কবে হতে পারে একটু সংক্ষেপে যদি শুনি। না, কবে হইতে পারে না, এটা মানে আর কি প্রক্রিয়া বাকি আছে? এই প্রক্রিয়া মানে শুনানিটা হয়ে গেলেই শেষ। এই রিভিউ শুনানিটা হয়ে গেলে এটা তো একদিনেও হয়ে যায়, অনেক সময় আবার সময় লাগে নাকি? আপনি না 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 সময় লাগে, কারণ আমি বলি কজ লিস্টের চেয়ে বড় কথা হলো আপনি যখন রিভিউ শুনানি করতে যাবেন, এটা তো রিভিউটা হয়েছে তো রাজনৈতিক কারণে, কারণ তার পূর্ণাঙ্গ জাজমেন্ট তো হয়েই গেছে। তারপরে জামাত ইসলাম, বিএনপি, সুজন, হ্যাঁ, তারপরে সুজন, আরো যারা দায়িত্বশীল লোকেরা এটা রিভিউ করছে, রিভিউ হয়তো একসেপ্ট করছে, হয়তো রাষ্ট্রের স্বার্থে সবকিছু। এখন একটা পূর্ণাঙ্গ শুনানি, এতে অনেক সময় লাগবে। কেন লাগবে? সব পড়তে হয়। আপনি অ্যাপিলেট ডিভিশনের নিয়ম হলেও সমস্ত পাতা 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 পড়তে হবে। একটু বোঝার জন্য, যেহেতু আমাদের ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, ডিসেম্বরের মাঝে বা শেষের দিকে আপনার তফসিল হবে, তার আগে সম্ভব না? না, ফেব্রুয়ারিতে তো নির্বাচন দিয়েই দিছে এই সরকার। জি, সেজন্য বললাম, এই সরকার যে নির্বাচন দিচ্ছে সে তো তত্ত্বাবধায়ক সরকার হিসাবে নির্বাচন দেন নাই, উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে দিচ্ছেন। উনি তো আমার সংবিধানে নাই। আমি বুঝতে পেরেছি। আর জাকিব, আমি আপনার পরের প্রশ্নটা একটু করে যাই। তারপরে পরের প্রশ্নটা হচ্ছে এরকম যে, যদি এই রায় মানে এইটার যদি শুনানি রিভিউ শেষ হয়ে যায়, তার ভিতর দিয়ে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি আইনি প্রক্রিয়ায় ফিরে আসে,
তাহলে এই সরকার অন্তর্বর্তী সরকার থাকবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে, এটা একটু জানবো, একটু পরে জানবো। তার আগে আমি একটু আজিজ ভাই আপনার কাছে একটু যেতে চাই একটু ভিন্ন প্রসঙ্গে। আপনি চাইলে এটা নিয়েও কথা বলতে পারবেন, কিন্তু আপনার কাছে আমি যে প্রসঙ্গটা যেতে চাই সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে প্রাথমিক সদস্য পদ দলীয় সব পদ থেকে 3 মাস স্থগিত করা হয়েছে, যেটি আগেও বলছিলাম, এবং এটি মূলত আপনি নিশ্চয়ই দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হয়েছে। একটা বেশ উনি যে কোনো একটি টক শোতে বা আলোচনায় বলছিলেন যে 5 আগস্ট ঘটিয়েছে কালো শক্তি, জামাত শিবির এবং সার্জিসরা বা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেই তারা সেখানে শুধুমাত্র অভিনেতা ছিল, অভিনেতার বেশি তাদেরকে তিনি কিছু বলতে চান না। তারপরে আমরা দেখেছি যে এটাকে মব বলবো বা আন্দোলন বলবো, যেটাই বলি না কেন, তার বাসার সামনে ছোট ছোট বাচ্চারা তারা কিছু গিয়েছে, তারা সেখানে এক ধরনের তার বাসার সামনে মাইক বাজিয়ে করেছে। তো সামগ্রিকভাবে বিএনপি যে ব্যবস্থাটি নিল 3 মাসের জন্য, সেটি কীরকম, বা উনিও আদালতে দাঁড়িয়ে বেশ কিছু কথা বলেছে, আপনি নিজেও একজন মুক্তিযোদ্ধা, আপনি এই ঘটনাটিকে কীভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে। আমি ওই তত্ত্বাবধায়ক একটা কথা এক লাইন বলি, এটার উপরে আমি লিখেছিলাম, জি, সমকালে এটা ছাপা হয়েছে। তো সেখানে কিন্তু যেটা ছিল আমেরিকাস কিউরি নিয়োগ ছিল, সংখ্যাটা আমার এখন মাথায় নাই, সম্ভবত 5 জন। 5 জনের ভিতরে একজন ছাড়া সবাই তত্ত্বাবধায়ক সরকার রাখতে বলেছে। হ্যাঁ, অ্যাপিলেট ডিভিশনে সম্ভবত 5 জন ছিল, তার 3 জন এক পক্ষে ছিল, 2 জন এক পক্ষে ছিল, খায়রুল হক সহ। তো সুতরাং ওখানে কিন্তু সেটা 14 জন, আপিল বিভাগে 14 জন ছিল, তার ভিতরে 8 জনই রাখতে বলেছেন। হ্যাঁ, তো এটা রাজ্জাকি ভাই ঠিকই বলেছেন যে ওখানে 2টা টার্ম তত্ত্বাবধায়ক সরকার রাখতে বলেছিল শর্ট জাজমেন্টে, কিন্তু আরেকটা বলেছিল যে বিচার বিভাগের যে প্রধান উপদেষ্টা করা হইতো, মানে ওইটা বাদ দিছে, ওইটাও বাদ মানে বিচার বিভাগের লোক ওটা ডাইরেক্টলি বাদ বলে নাই, বলছে যে এটা বাদ দেওয়ার সুপারিশ করছে। হ্যাঁ, সুপারিশ। হ্যাঁ, তো এখন প্রশ্ন হলো যে তারপরে 16 মাস পরে রায় দেয়, রায়ে ওই 2 জন ওইটা ড্রপ করে দেয়, আর পার্লামেন্টে পাসটা করে ফেলে পঞ্চদশ সংশোধন হিসেবে ওই রায় সংক্ষিপ্ত পরেই। অর্থাৎ এখানে আলটেরিয়র মোটিভ, সরকারের যে মোটিভ ছিল সেই মোটিভটাকে খায়রুল হক বাস্তবায়ন করেছে, সোজা কথা। এটা তার রায়ের অংশ না, সুতরাং এই মোটিভটার কারণে এটা বাতিল হওয়ার যোগ্য। হ্যাঁ, এটা দেশটার ওখান থেকেই 12টা বাজছে, এটাও ঠিক। রাজ্জাকি ভাই ঠিকই করছে, ওটার জন্য প্রত্যাশা ছিল যে এইটা, কারণ বিএনপির সময়ে ওইটা ইয়াজউদ্দিন সাহেব ওটার প্রধান উপদেষ্টা হয়েছিলেন, ওই যে তত্ত্বাবধায়ক সরকারের, ওটা নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পরেই তো আন্দোলন হলো। আওয়ামী লীগ, জামাত ইসলাম মিলে আন্দোলন করে শেষ পর্যন্ত বিএনপি এই আপনার এই তত্ত্বাবধায়ক সরকার এর ব্যবস্থা বাতিল হলো, বাতিল করে নির্বাচন দিল 15 ফেব্রুয়ারি 1996 সালে। হ্যাঁ, তখন এটা সংসদীয় করে আবার বিএনপি ছেড়ে দিল ক্ষমতা, আবার ক্ষমতা ছেড়ে দিল, এই ঘটনা। সুতরাং এইটা কিন্তু এটা ঠিকই আছে, জন আকাঙ্ক্ষার পরিপন্থী হয়েছিল। আর খায়রুল হকের শর্ট জাজমেন্টের সাথে ওই 16 মাস পরে যে রায় দিল, এই রায়ের মিল ছিল না। সুতরাং এখানে খায়রুল হক দায়ী। হ্যাঁ, সরকার তো জানি ফেসিস্ট সরকার, সে যা করার করছে, তার সরকার থাকার যেটা যা করার করছে। আমরা একটু পরে প্রসঙ্গে আসি। আচ্ছা, ফজলুর রহমান দেখেন, তিনি কিন্তু বিএনপির উপদেষ্টা, উপদেষ্টা, তিনি এ ভাষায় কথা বলেন, বরাবরই করছেন। শেখ হাসিনার সময় এরকমই কথা বলেছেন, কিন্তু তিনি আবার মুক্তিযোদ্ধা কমান্ডারও ছিলেন, তাই না? তিনি এই ভাষায় কথা বলেন। সেখানে যেহেতু উনি পার্টির উপদেষ্টা, সেখানে তিনি তাকে যদি যোগাযোগ করে বা টেলিফোনে একটা পরামর্শ দিতেন, আপনি গোসলো করেন বা এইগুলি বলেন না, তাহলেও হতে পারত সমাধান। শোকজ করাতে কিন্তু একটা মেসেজ কিন্তু গেছে, যেটা জনশ্রুতি হচ্ছে। তাহলে কি জামাতের সাথে দূরত্ব কমে গেল? গুড কোশ্চেন। হ্যাঁ, মানে বিএনপির কি জামাতের সাথে দূরত্ব কমে গেল? যে নির্বাচনে এনসিপি, জামাত ইসলাম শর্ত দিচ্ছে, এই না হলে নির্বাচনে যাব না, এই না হলে নির্বাচনে যাব না। তাহলে নির্বাচনে টানার জন্য কি কোনো আপোষরফা হচ্ছে কিনা? এটা তো প্রমাণ নাই। মানে এটা উত্থাপিত হয়েছে। তা আমার মনে হয় যে এরপরে আরেকটা কথা আমি বলতে পারি, যে এখনো বহু মুক্তিযোদ্ধা বাঁচা আছে। মুক্তিযোদ্ধারা, এই বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধের দল, সবচেয়ে বেশি নাকি মুক্তিযোদ্ধা, এবং সবচাইতে বেশি বিএনপির ভিতরে মুক্তিযোদ্ধা আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে সেক্টর কমান্ডার ছিলেন। এখন
কোনো জায়গায় তো মুক্তিযুদ্ধের আশ্রয়স্থল থাকতে হবে। তাহলে কি মুক্তিযোদ্ধারা সব জামাতে জয়েন করবে বলেন? আওয়ামী লীগ তো চলে গেছে, আর আওয়ামী লীগ তো ওই মুক্তিযোদ্ধাও ছিল না। আওয়ামী লীগের নেতারা মুক্তিযুদ্ধে কিন্তু কোনো নেতা বা কোনো তার সন্তানও মারা যায় নাই, ওটা জনযুদ্ধই ছিল। এটা ভোটের স্ট্র্যাটেজি, এটা একটা বিএনপির না, আমি জানি না, এটা আমি অনুমানের লিঙ্ক করতেছি, যেটা আমাকে জিজ্ঞেস বলা হয়েছে। বলছে যে তাহলে কি নির্বাচনের স্ট্র্যাটেজি পাল্টে যাচ্ছে? জামাতের সাথে তো বিএনপি, জামাত তো বিএনপির ঘাড়ে ছেড়ে বহুদিন ছিল, তার জন্য তো জামাত বিএনপি রাজনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কি আবার সেইটা করতেছে নির্বাচনে যাওয়ার জন্যে, নির্বাচনে নেওয়ার জন্যে? এই প্রশ্নটা উদ্ভব হয়েছে। এখন 3 মাসের জন্য ধরেন তার সকল পদ স্থগিত করেছে, হয়তো 3 মাস পরে উল্টো হতে পারে, তফসিল হবে, উনি এসে নির্বাচন করবেন, উল্টো হতে পারে। স্থগিত করার অর্থ হলো এটা রিভিউ হতে পারে, নাও হতে পারে, সেটা ভিন্ন কথা। এখন ধরেন যদি জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়, অদৃশ্যভাবে জামাত সিট ভাগাভাগি হয়, তাহলে হয়তো এটা উল্টো হবেই না, দরকার নাই, কারণ জামাতের প্রেশার থাকবে। ওখানে তো মব সন্ত্রাস হয়েছে, বলছে যে তিনি তো এক সাংবাদিকদের সাথে তার বাসার সামনে সে বক্তব্য দিয়ে বলছে এটা জামাত এই মব তৈরি করছে। হ্যাঁ, সে জামাতকে এই যে বাচ্চা মেয়েদের দেখতেছি, এরা কি জামাত? তাহলে বলতেছে যে একজন মেয়ে ছিল, প্রথম দিন একজনকে দেখা গেছে, পরের দিন বলা হয়েছে, কিন্তু জামাত থেকে তো এটার কোনো প্রতিবাদও আসে নাই। তো এখন ব্যাপারটা হলো যাই হোক, যেই হোক, এটা একটা মব তো গেছে ওখানে, এবং তার বিরুদ্ধে স্লোগান দিছে, তাকে জবাই করা হবে, এগুলো বলা হয়েছে। তা আমার কথা হচ্ছে একটাই, যে দেশটা মুক্তিযোদ্ধারা স্বাধীন করছে, মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? এই মেসেজটা কিন্তু আসছে। আর আরেকটা মেসেজ হচ্ছে যে আপনার এটা কি তাহলে জামাতের সাথে বিএনপির আবার কি ইলেকশন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে? আজিজ ভাই, আপনি আমার বেয়াদবি নেবেন না, আপনি আমার বড় ভাই, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা হইলে কি যা ইচ্ছা তাই বলতে পারেন? না, তা না। তাহলে ওনার কথাকে কি আপনি সাপোর্ট করতেছেন মুক্তিযোদ্ধা হিসেবে? না না না, তা বলছি না, আমি বলছি যে সাপোর্ট করছি না, আমি তো বলছি যে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, শেখ হাসিনারও একই সমালোচনা করছে, একই স্টাইল। মানে শেখ হাসিনারও যে সমালোচনা উনি করেছেন, উনি যাদের সমর্থনে বিএনপি সহ যারা এই অভ্যুত্থান ঘটালো তাদের একইভাবে সমালোচনা করবে না, একই ভাষায়? ধরেন ওনার তার জন্য তো আমি বলছি যে তার জন্য শোকজ করছে, তার উত্তর দিছে, বিএনপি কনভিন্স হয় নাই, তার 3 মাসের জন্য পদ স্থগিত করেছে, এগুলো বিএনপির দল থেকে ফিল করছে, এটা ঠিক আছে। কিন্তু আমি বলছি যে এটার যে মেসেজগুলো মেসেজটার কথা বলছি, এই মেসেজটা তো বলা হচ্ছে। রাজ্জাকি ভাই, আপনার কাছে যে প্রশ্নটা বিরতির আগে রেখে গিয়েছিলাম, সেইটার একটু উত্তর যদি সংক্ষেপে দিয়ে তারপরে অন্য আলাপে আমরা যাই। সেটা হচ্ছে যে ধরলাম আমি এখন আগস্ট মাস, 2-1 মাসের বা 3 মাসের ভিতরে, নভেম্বরের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একেবারে আদালতের মাধ্যমে ফিরে আসলো, তখন কি যে নির্বাচনের আগের যে 3 মাস, সেই সময়ের জন্য কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসবে, নাকি যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট ছিল তারাই চলবে? আপনার তত্ত্বাবধায়ক সরকার যদি ফেরতও আসে, সেটাকে আপনি সংসদ যখন বসবে তখন তারা অ্যামেন্ডমেন্ট আকারে আবার ঢুকাইতে হবে এটার ভিতরে। ওইটা না ঢুকানো পর্যন্ত এটা আপনি কার্যকর করতে পারবেন না। কিন্তু যদি দলমত নিয়ে সব রাজনীতি আবার চায়, সেটা তো ভিন্ন আসপেক্ট। রাজনীতি জনগণ যদি চায়, জনগণের ডিমান্ডের উপরে কোনো কথা নাই, সেটা ভিন্ন কথা। ওইভাবে যদি আসে, তাহলে ইউনূস সাহেবের স্ট্যাটাস কি হবে? কথার কথা, উনি ইন্টেরিয়াম থেকে কেয়ারটেকারেরও চিফ থাকলেন। কেয়ারটেকার চিফ কোন বিধানে নেবেন আপনি? কেয়ারটেকারের প্রশ্ন যখনই আনবেন তখন এটা নির্বাচিত সরকার থাকতে হয়। নির্বাচিত সরকারই তো কেয়ারটেকারের অধীনে আবার পরবর্তী নির্বাচনটা করায়। আপনি জাতীয় ঐকমত্য কমিশন যে করছেন, সেটা কোন ভিত্তিতে করছেন? এই তো, আমার তো সংবিধানই নাই। আমাকে তো সংবিধান আছে তো, বলতে সুপ্রিম কোর্ট 106 ধারার বিধান মোতাবেক বলছে, যখন সাংবিধানিক শূন্যতা হয় বা সাংবিধানিক সংকট হয়, এরকম পরিস্থিতিতে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। এইটুক, বাকিটুক কিন্তু করবে দেশের রাজনীতিবিদ, দলমত নির্বিশেষে যত রকমের স্টেক হোল্ডার আছে তারা বসে, এবং তারা বসে কিন্তু বঙ্গভবনে বসে তাই করছে, তাকে দায়িত্বটা দিছে। সেই দিন সেই দায়িত্বটা এমন তড়িঘড়ি করে দিচ্ছে, অনেক কিছু গ্যাপ রয়েছে, যেটা পরবর্তীকালে কাভার করতে গেছে আপনার জুলাই ঘোষণাপত্র দিয়ে। জুলাই ঘোষণাপত্র কিন্তু কিছু না, এই সরকারের কার্যক্রমটা একটা আইনি ফ্রেমে আনার জন্য। সনদ কিন্তু ভিন্ন জিনিস। সনদ হইল সংসদ বসবে, তারপরে যেগুলা, কিন্তু জুলাই ঘোষণাপত্রটা হইল সরকার, যেমন আপনি পার্লামেন্ট পর্যন্ত যে যাবেন, আপনি তো পার্লামেন্ট পর্যন্ত যাইয়া বাকি কাজ করবেন, যাওয়ার জন্য আপনার একটা প্রক্রিয়া লাগবে।
সেই প্রক্রিয়াটা হলো জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্র যেটুকু করছেন ভালো কথা, কিন্তু জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে নাম্বার 1 সরকারের মেয়াদ উল্লেখ করা হয় নাই। উনি কতটুকু থাকবেন? থাকা উচিত ছিল এরকম যে 8ই অগাস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত, এবং এই মেয়াদের মধ্যে উনি একটা নির্বাচন করে যাবেন, তাইলে কি পূর্ণতা লাভ করে। তারপরে আসবে যে এর ভিতরে উনি একজন নির্বাচন কমিশন নিয়োগ দিবেন। জি, কারণ নির্বাচন কমিশন তো দরকার। এইগুলো কিন্তু জুলাই সনদে ঢুকানো হয় নাই, জুলাই ঘোষণাপত্রে। এটা ঢুকাইতে হবে সংশোধন করে হইলেও। জুলাই ঘোষণাপত্র যেটা হয়েছে সেটা তো আসলে একটা খসড়া, যেটা সংসদ ভাই, নির্বাচিত সরকার এটাকে অনুমোদন দেবে। কথাটা বুঝলেন না? আমি নির্বাচনটা করব কিভাবে? আমার মেয়াদটা কোথায়? এইটাই, এই যেটুক লিখবে এইটুকুই সংবিধানে তফসিল আকারে যুক্ত হবে। এখন তো তফসিল আকারে এটা যুক্ত হইলে এটার ভিতরে তফসিলে যদি খুঁজে পাবেন তার মেয়াদ কতক্ষণ ছিল, সে নির্বাচন করলো কেমনে, নির্বাচন কমিশন আসলো কেমনে। কথাটা বুঝাইতে পারছি? আমি বুঝতে পারছি, কিন্তু আমার প্রশ্ন তৈরি হয়েছে। সে প্রশ্নটা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে, এইটা কি কোনো আদর্শিক ঘোষণাপত্র কিনা, এটার আইনি ভিত্তি কি? সেটা আইনি ভিত্তি বলতে কি, আপনি ওই সংসদ পর্যন্ত নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা পাঠ করছে, স্যার এটার কি কোনো আইনি ভিত্তি আছে? আমি সেটা জানতে চাচ্ছি। আর এটা জনমতের ভিত্তিতে হচ্ছে, তো কেন আইনি ভিত্তি হবে না? এইটা কি আপনি লিখিত আকারে প্রকাশ করছে তো? হ্যাঁ, ওই শেষের দিকে আপনি পুরোটা পড়ছেন, শেষের দিকে এরকম লেখা আছে যে পরবর্তী সংসদে এটার বৈধতা দিবে। হ্যাঁ, আমি তো সেটা তো ঠিকই আছে, কিন্তু এইটার ভিতরে এইটুকু ঢুকানো দরকার। জুলাই ঘোষণাপত্র কি পরে? না না না, আমি রাজ্জাকি ভাই জানতে চাচ্ছি আপনার কাছে। আপনি তো জুলাই ঘোষণা লেখছেন, হ্যাঁ লিখছি, এটা সংসদে তফসিলে ঢুকে গেল, ঠিক আছে? তফসিলে ঢুকবে কেন? ঘোষণাপত্র কেন তফসিলে ঢুকবে? মানে সনদ ঢুকবে আমি ধরলাম। আর সনদ তো আরেকটা জিনিস। হ্যাঁ, আরেক জিনিস সনদ এবং ঘোষণাপত্র। আমি একটু বলি, আমি একটু আমাকে বোঝান, আমার মাধ্যমে দর্শকও বুঝুক। সেটা হচ্ছে ঘোষণাপত্র যেটা প্রধান উপদেষ্টা পাঠ করলেন, হ্যাঁ, এই যে ঘোষণাপত্র, উনি এই ঘোষণাপত্রকে ইন্টেরিয়াম গভর্নমেন্ট ঘোষণাপত্রটা ফাইনাল করে সেটা সে নিজেই ডিক্লেয়ার করতে পারেন, এটার জন্য পরবর্তী সংসদে পাশ করতে হবে। হ্যাঁ, পরবর্তী সংসদের তফসিল আকারে ঢুকবে। কথাটা বোঝার চেষ্টা করুন। আন্দোলনের সিকোয়েন্সটা ওর ভিতরে লেখা আছে। হ্যাঁ, তো সিকোয়েন্সটা আন্দোলনকারীরা তো বলতেছে এটাকে প্রস্তাবনায় রাখবে, প্রস্তাবনায় রাখলে একটা প্রেক্ষাপট হয়, আর বলছে যে তফসিল আকারে রাখবে, তফসিল আকারে থাকবে এইটা, যে এই ঘোষণাপত্রের ভিত্তিতে এই নির্বাচনটা হয়েছিল, এই জন্য এটা থাকবে এবং এইটা রাখবে। সবাই নিশ্চিত থাকেন, আপনি ঘোষণাপত্রের চ্যাপ্টার আলাদা, সনদের চ্যাপ্টার আলাদা, সনদে যাচ্ছি না, এইটা রাখবেন, আপনি নিশ্চিত থাকেন, সবাই রাখবে। কিন্তু এইখানে আপনাকে যখন এই কথাটা যখন বলা নাই, ওনার মেয়াদ কতটুকু, উনি যে নির্বাচনটা করলেন, নির্বাচন কমিশন নিয়োগ দিলেন, এইটার ভিতরে লেখা থাকতে হবে। এটা কোনো অন্যায় না, এটা আইনি ফ্রেম দেওয়া, যে উনি এই মেয়াদ থেকে এই মেয়াদ পর্যন্ত ওনাকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে বানানো হইল, দায়িত্ব দেওয়া হইল, এবং উনি এর ভিতরে একটা নির্বাচন করে যাবেন এবং নির্বাচন কমিশন নিয়োগ দিবেন। কেন বলছি কথাটা? এটা দিতেই হবে। থাকলে হবে না, সনদ থাকবে না তো, এটা সনদ তো অন্য জিনিস, অন্য জিনিস। সনদ রিফর্ম করব আমি, সেগুলো নিয়ে সনদ হলো সংস্কার, ঐক্যমত হলো কি কি নিয়ে, নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ, এইসব বিষয়। আর এইটা হইলো ঘোষণাপত্র। এখন এই ঘোষণাপত্রকে ধারাবাহিকতা, এইটা হলো সরকারের যে ধারাবাহিকতা দেশের। যেমন দেশটা এক মুহূর্ত আপনার আইনের বাইরে থাকতে পারে, সংবিধানের বাইরে থাকতে পারবে না, দেশটা এক মুহূর্ত সরকার ছাড়া থাকতে পারবে না। অনেকেই প্রশ্ন করে, তাইলে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত ইউনূস সাহেবের ওত নেওয়ার আগ পর্যন্ত কি ছিল? রাষ্ট্র ছিল, সরকার ছিল না। অফকোর্স সরকার ছিল। সরকারের প্রধান কে ছিল? বলছি, আমাদের সেনাপ্রধান বলছিলেন, ওই দিন দেখছেন আপনার টিভিতে, উনি বলছেন আমি আপনাদের দায়িত্ব নিলাম। মুখ দিয়ে বললে হয়ে যায়? কন্তদেহী জাতির উদ্দেশ্যে বলতেছেন, শপথ নিতে হবে না? কথাটা আপনি শপথ না নিলে 4 দিন রইল কেন? তাহলে উনি তো দায়িত্ব নিল, উনি কি মানুষের সান্ত্বনা দিচ্ছে? না, আমার শেষ করতে দেন। আপনি শেষ করতে দেন। জি প্লিজ, আপনি বলেন। শেষ করতে না দিলে হবে না, পারলে পরে আপনারা খণ্ডান। জি জি, আই এম চ্যালেঞ্জিং হোল বাংলাদেশ। উনি বলছেন আমি দায়িত্ব নিলাম, একদম 4টার সময় সংবাদ সম্মেলনে। তারপরের লাইনটা শুনেন, আর একটা গুলিও চলবে না, চলবে না। তারপরের লাইনটা শুনে নেন, প্রতিটা হত্যার বিচার হবে। তারপরের লাইনটা, যত রকম অপরাধ আছে সবগুলোর বিচার হবে। ওই রকম ক্রাইসিস দায়িত্ব নেওয়ার লোক তো উনি, আর কে নিবে? এবং ওই 4 দিনের সরকার ছিলেন উনি। আপনি লিখে রাখেন, তার সেকেন্ড প্রমাণ দেই, বাংলাদেশ সবচেয়ে বড় দল, এটা স্বীকৃতি দিছে। কিভাবে? যখন তাদেরকে ডাকা হইলো, সব দলমত নির্বিশেষে গেল বঙ্গভবনে। আচ্ছা,
ইউনূস সাহেব ওত নেওয়ার আগে 7ই অগাস্ট জি একটা ভাষণ জনসভা হয়েছিল বিএনপির করছে। হ্যাঁ নয়াপল্টনে সেই জনসভায় জিয়ার ভিডিও বার্তা ছিল। সেই জনসভায় কি বলছে? আগামী 3 মাসের মধ্যে নির্বাচন চাই। এটা ওই দিন বঙ্গভবন থেকে বের হয়ে বলছে, একই কথাই বলতেছে শুরু থেকেই। ওই দিন বলছে তো। হ্যাঁ কার কাছে চাইছে নির্বাচন? ইউনূস সাহেব তো ওত নিছেন 8 তারিখ, তো নির্বাচন চাইলো 7 তারিখ। কার কাছে? রাষ্ট্রপতির কাছে। কোন রাষ্ট্রপতি নির্বাচন দেওয়ার কে? সরকার প্রধান নির্বাচন দিবে। এই সরকার প্রধান তখন ছিলেন সেনাবাহিনীর প্রধান, তাই তার কাছে চাওয়া হয়েছে। নাহলে বিএনপি এত বোকা? বিএনপি বরং ওই দিন সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে রাখতে চাইছিল রাষ্ট্রটাকে। কারণ আপনি যখনই সংসদ ভেঙে যাবে, যে প্রক্রিয়া ভাঙুক, তার পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন হইতে হবে। সেই হিসাবে 8ই অগাস্ট যখন দায়িত্ব নিল ইউনূস সাহেব, সেই হিসাবে 7ই নভেম্বর এর মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা। সংবিধানে কোন জায়গায় আছে যে সাংবিধানিক মানে এরকম একটা গ্যাপ থাকতে পারবে, অনির্বাচিত সরকার আসতে পারবে? আরে কথাটা বুঝলেন, আমি তো অনির্বাচিত সরকারের কথা বলছি না। এখানে ওই নিয়মগুলো কেন বলবৎ হবে? কোন নিয়মগুলো? আপনি এই সরকারটাই তো ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে আসলো। ডক্ট্রিন অফ নেসেসিটি পাকিস্তানের থিওরি, শুনে নেন। আমাদের আদালত তো তাই দিল। আমাদের আদালত ডক্ট্রিন অফ নেসেসিটি শব্দটাই ব্যবহার করেন, আমরা বলছি। আচ্ছা আমি বলছি তো, এই কথাটা বলে নাই তারা। একটু বলেন। তারা বলছেন যে দেশের একটা যখনই সাংবিধানিক সংকট হবে, তখন এই ক্রাইসিসটা মোকাবেলা করার জন্য এটা করা যেতে পারে। হাসিনা যেদিন পালায়ে গেল, চলে গেল, কাউকে কিছু না বইলা, আপনি কি জানেন একটা স্কুলে হেডমাস্টারও যদি চলে যায় 3 দিনের জন্য, ভারপ্রাপ্ত হেডমাস্টার দেয়। আমার সংবিধানে কি বলা আছে যে আমি যদি কাউকে কিছু না বইলে চলে যাই তাহলে কি হবে? পালায়ে গেলে কি হবে বলা আছে? সংবিধান লঙ্ঘন হবে। সংবিধানে বলা নাই তো যে প্রধানমন্ত্রী পালায়ে গেলে কি হবে। সংবিধানে তো এইটা বলা আছে যে আপনার অনির্বাচিত কেউ থাকতে পারবে না, স্পষ্ট না। আমি কথাটা বোঝেন নাই। আপনি যখন পালায়ে গেছেন, আমার সংবিধান বলতেছে কোন ধরনের একদিনও নির্বাচিত ছাড়া কেউ থাকতে পারবে না। প্রেজেন্ট সংবিধান তাই বলতেছে। সেই সংবিধান তো পালানোর সুযোগ থাকবে কেন? দেখেন বললো প্রেসিডেন্ট তো বলছে রেজিগনেশন দিয়ে গেছে, এখন কাগজ পায় না। আরে আমরা সেটা বিশ্বাস করছি। সে তো রিজাইন দিয়ে পালায়ে গেছে। আপনি জিনিসটা বুঝেন না কেন? সে তো ছিল না দেশে, ঠিক আছে? তার রিজাইন নিয়ে তো আমি কথা বলছি না। সে রিজাইন দিয়ে পালায়ে গেছে, সেটার বিতর্ক আছে, ওই বিতর্কে আমি যাচ্ছি না। বাট উনি পালায়ে গেছেন। তো পালায়ে যদি যান, এটা সংবিধানটা বলা নাই। আর অসুস্থ হয়ে গেলেও তো বলা নাই। হ্যাঁ, অসুস্থ হয়ে গেলে কিভাবে এটা হবে সেটা বলা আছে। সেটার প্রধানমন্ত্রীর পদ কি কি কারণে খালি হবে সেটা বলা আছে, তার ভিতরে পালানোর কথা বলা নাই। হ্যাঁ, এক যেই মুহূর্তে উনি চলে গেছেন তখন সংবিধান ফুল স্টপ, মানে স্টপ হয়ে গেছে, মানে পজ হয়ে গেছে। হ্যাঁ পজ। তাহলে সেনাপ্রধান বলেন কেমনে আমি দায়িত্ব নিলাম? আমি তো ওইটাই আপনার কাছে বলতেছিলাম। উনি তো সংবিধান পারেন না। সেটাই, উনি তো এটাও বলতে পারেন সংবিধান নাই বিধায় এই 4 দিন যাতে উনি পালন করতেই পারে। কারণ সেনাপ্রধান যা খুশি তাই করুক, কিন্তু এই যে ছাত্রদের পক্ষে দাঁড়াইছিল, এটা বিশাল কাজ করছে। আমি একটু আজিজ ভাইয়ের কাছে যাবো, তার আগে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে এর আগে 111 বলি, জিয়াউর রহমানের ক্ষমতা বলি, সব জায়গায় আমরা দেখেছি যে যখন সামরিক শাসন আসে বা কোনো ধরনের এরকম পরিবর্তন আসে, রিজম চেঞ্জ আসে, তখন সংবিধানকে স্থগিত ঘোষণা করা হয়। 5 আগস্টের পরে তো সংবিধান স্থগিত ঘোষণা করা হয় নাই। সংবিধান তো স্টপ করে গেছে হাসিনাই পালায়ে গিয়ে। কথাটা বুঝতেছেন না কেন? তাহলে সংবিধান অনুযায়ী ওত নিল কি করে? রাখেন সংবিধান সম্মানিত রাখার জন্য এইটার জবাব দিচ্ছি। জি জি, দুইটা জবাব দেন। আমরা একটু আজিজ ভাইয়ের কাছে যাই। ইউনূস সাহেব বলছেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ করিতেছি যে হ্যাঁ জি সংবিধান সমুন্নত রাখবো। সংবিধান 72 সংবিধান, অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান। এটা তো নাই। নাই মানে অন্তর্বর্তীকালীন সরকার নাই বললো কি আপনি? আমি তো ওতে নিতেছি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে, সরকার প্রধান হিসেবে। ওইটা কি সংবিধানে আছে? না। যেহেতু নাই, আমি ওত নিতেছি, আমি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে শপথ নিতেছি যে হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকারের যত সংবিধান আছে আমি পালন করিব। ওই সংবিধান কোনটা? আমি যা করতে থাকবো যতক্ষণ চলবে, এই যে আমি চলতেছি। এটা জোড়াতালি কথা। আপনার জোড়াতালি না, তাহলে আপনার জুলাই সনদ দরকার কেন? জুলাই ঘোষণাপত্র দরকার কেন? আপনি ওই সংবিধানে ঢুকতে পারেন, আপনার সংবিধান ঢুকবেন কেন? ওই সংবিধান তো অন্তর্বর্তী সরকার নাই। এই পর্যায়ে ক্লোজ করি, আমরা আবার আসবো। আমি বলি শব্দটা আছে কিনা সংবিধানে?
ভাই সব শব্দ সংবিধানে থাকে না। ধর পাগলের মতো কথা, সংবিধানের বাইরে হ্যাঁ। আপনি সংবিধানের ভিতরে দুইটা সরকার কথা বলা আছে, তত্ত্বাবধায়ক সরকার আর নির্বাচিত সরকার। অন্তর্বর্তীকালীন সরকার কথা বলা আছে? তত্ত্বাবধায়ক সরকার কথা এই সংবিধানে বলা আছে তো ছিল না? ছিল তো, মানে প্রেজেন্ট যে সংবিধান বাংলাদেশে আছে সেটা আছে নাই, এখন তাহলে একটাই আছে আপনার নির্বাচিত সরকার, তার মানে আর কোন সরকার থাকতে পারবে না। সেই কথা আমি শুরু থেকে আপনাকে বলছি। এই কথা অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু অন্তর্বর্তী সংবিধানে চলছে না, এই বৈধতা দেবে পরবর্তী সংসদ এসে। পরবর্তী সংসদে যাবেন কিভাবে? কথাটা বুঝতেছেন না আপনি। আপনার গাড়িটা নষ্ট হয়েছে, এই গাড়িটা ঠেইলে তো ওয়ার্কশপ পর্যন্ত নিতে হবে, এই যে ঠেইলে নিবেন এটা একটা বৈধতা লাগবে। ওই যে সেই কারণে এই অন্তর্বর্তী যে এই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র যে হয়েছে, আরে ভাই তার ভিতরে লিখতে হবে। এবং সরকারের ধারাবাহিকতা যে 4 দিন সেনাপ্রধান শাহাবুদ্দিন আহমেদ 1991 সালে যখন দায়িত্ব দিছিলেন, সেটার বৈধতা কি ওই আগে দিছিলেন না পরে সংসদ থেকে দেওয়া হয়েছে? আগে দিছে, আগে দিছে, আগে বৈধতা সব হয়ে যায় সংসদের মাধ্যমে লাগে। আগে দিছে, সবাই অ্যাপ্রুভ করছে, তারপরে সংসদ সেটা নির্বাচিত হবেন। ঠিক একইভাবে আপনি অ্যাপ্রুভাল দিতে হবে। ওই 4 দিনের যে সেনাপ্রধান দায়িত্ব সেটাও ঢুকতে হবে জুলাই ঘোষণাপত্রের মধ্যে, কারণ ধারাবাহিকতা রাখতে হবে। নাহলে 4 দিন কোথায় কি রাষ্ট্র কি সরকার সংবিধান ছাড়া ছিল? আচ্ছা, আমার মনে হয় একটা ভিন্ন বিতর্কে গেছি, যে বিতর্কে আসলে আমরা তিনজনই এটা নিয়ে আলোচনা করতে পারবো। আমি শুধু আপনাকে এই ইস্যুতে শেষ লাইনটা এটা বলি, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট 8 আগস্ট থেকে শুরু করে যেদিন পর্যন্ত নির্বাচন হবে সেদিন পর্যন্ত যা ইচ্ছা তাই করবে, সেটা আইনি ভিত্তি পরবর্তী সংসদে এসে দিয়ে দিতেই পারে। আরে ভাই সেই কথা এখানে ঘোষণাপত্র না থাকলে কি হবে আপনার? এটা যদি পরবর্তী না থাকলে কি হবে? থাকলেও আমি বলি, না থাকলেও জিয়া রহমানের শাসন এক্স্যাক্টলি যাওয়া পর্যন্ত কিন্তু প্রক্লেমেশন ছিল, অধ্যাদেশ ছিল, সব ছিল। এই যে অধ্যাদেশ আর প্রক্লেমেশন কি এক? অধ্যাদেশ তো ছিল, হ্যাঁ অধ্যাদেশ দিয়ে তো পুরো দেশ চলতে পারে। এখন নাই তো সেটা কথাটা, কিন্তু অধ্যাদেশ তো নাই তো, সেটাও তো নাই। রাখেন এইটা বলেন আপনি, অধ্যাদেশ নেই এটা বলেন। আর কথাটা শুনেন, বলেন অধ্যাদেশ থাকবে কেন? রাষ্ট্রপতি তো নাই। আছে তো, কোথায় ছবি সরাইছেন না? না সেটা আপনার বাইরে থেকে সরাইছে। তো রাষ্ট্রপতি যায় কেমনে? আমি বুঝলাম না, ছবি সরাইলে সংবিধানে কোন জায়গা বলছে যে রাষ্ট্রপতি ছবি সরাইলে সে থাকবে না রাষ্ট্রপতি? আমি সেটা বলছি না, আপনি তো সংবিধানের কথাই বলছেন। আপনি রাষ্ট্রপতির ছবি কি আপনি সরাইতে পারেন? প্রথাই থাকুক না, তাকে গাড়ি ধরে মব সন্ত্রাস। আপনি ফেব্রুয়ারিতে চলে যাবেন নির্বাচন দিয়ে, এখন ছবি সরতেছে কেন? কারণটা কি? কারণ হচ্ছে রাষ্ট্রপতি প্রয়োজন ছিল আমাদের, এখন ওয়ালে কোনো ছবিই নাই। তার মানে কি জানেন? যা করে তাই হবে। হ্যাঁ এটাই আমি বলতে যাচ্ছি, যা করবেন তাই হবে। এই যা করেন তাই হবে, পরে সংসদ কি অ্যাপ্রুভাল দিবে? ওই জন্যই তো এত কথা, ওই জন্যই তো এত কথা, এই জন্যই তো নির্বাচন দিয়ে বিদায় নিতে চায়। এই যে নির্বাচন কমিশন নির্বাচন দিল, সে কি বলছে? সংবিধানের বাইরে যেতে পারবে না। সে বলছে যে পিআর সিস্টেম সংবিধানে নাই, তার বাইরে আমি সংবিধানের বাইরে যাইতে পারবো না। বারবার আমি একই কথা বলি। উনি ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে দিবে? কিভাবে নির্বাচন দিতেছে? উনি যে সংবিধানের কথা বলে, সেই সংবিধানের বিধান হইল সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে, তাতে নভেম্বর 7, 2024 মধ্যে নির্বাচন হওয়ার কথা। তার নিয়োগ হয়েছে 21 নভেম্বর 2024। উনি ওই সংবিধানে ঢুকবে কেমনে? উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেয় কোন হিসাবে, কোন আইনে, কোন বিধানে, কোন সংবিধানে বলেন? আপনি তো বলতেছেন সব সংবিধানে আছে, আমি তো বলতেছি যে এগুলো সব সংবিধানে নাই। আপনি যেভাবে আর্গুমেন্ট করছেন, তাহলে সংসদ ভাঙলোকে, সংসদ ভাঙলোকে, রাষ্ট্রপতি কে ভাঙছে? না রাষ্ট্রপতি ভাঙছে, রাষ্ট্রপতির বাসার সামনে ওই যে আন্দোলন বলি, মব বলি, সেটা গেছিল। তারপর রাষ্ট্রপতি যদি ওইটা ঠিক হয়, রাষ্ট্রপতি তো বলছে প্রধানমন্ত্রী রিজাইন করছে। আরে কথাটা বুঝলাম না। আমার কথা হলো আপনার সংসদ ভাঙার 3 মাসের মধ্যে নির্বাচন হইতে হবে। হ্যাঁ সেটা আইনে আছে, সেটা সংবিধানেই আছে, সেটা মানেন না কেন? তাইলে যেদিন ভাঙলো, আমরা একটু আজিজ শেষ করে নেই, যেদিন ভাঙলো শেষ দিকে চলে আসছে, না যেদিন ভাঙলো তারপর থেকে 3 মাসের মধ্যে নির্বাচন হবে, সেটা হয় নাই। তাইলে এই যে এখন যে কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, তার নিয়োগ হলো 21 নভেম্বর 2024-এ, সে ফেব্রুয়ারিতে নির্বাচন দেয় কোন সংবিধানে? এইটা তাই হয়, সেইটা নিতে হবে। না রাজনৈতিক বাইরে আর্গুমেন্ট যদি তাই হয়, তাহলে এই সংবিধান সমুন্নত রাখার জন্য প্রেসিডেন্টের কাছে ওত নিছে। 106 কোন সংবিধান সমুন্নত রাখার জন্য? বললামই তো অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সংবিধান। সরকারই তো শুধু সংবিধান না, সংবিধানের একটা অংশ সরকার, সব পুরাটাই তো সরকার, টোটাল সরকার। এখন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে সরকার প্রধান যে সংবিধান প্রেসিডেন্ট সংবিধানে নাই। প্রেসিডেন্ট যেটা যে সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে, তিনি যে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট, তারটাই বহাল। না
কেন না? এখন ওকালতি প্যাচ মারলে তো হবে। আমি তো অন্তর্বর্তীকালীন সরকার। ও অন্তর্বর্তী আপনার ভাষায় অন্তর্বর্তী সরকার নাই। এখন 106 অনুচ্ছেদ অনুযায়ী তো মতামত কথাটা নিছে। বলে না, আমি তো এই জিনিসটাই বলতেছি যে আপনি জুলাই ঘোষণাপত্রতে এটা ঢুকাইতে হবে যে ওনার মেয়াদ এই থেকে এই পর্যন্ত দেওয়া হইল এবং উনি একটা নির্বাচন কমিশন নিয়োগ দিবেন, উনি একটা নির্বাচন করে চলে যাবেন। হ্যাঁ ঠিক আছে, ওটা এই কথাটুকু আমি বারবার বলতেছি, এই কথাটুকু বলার ঢুকাইতে বাধ্য, নালে কৈফিয়ত দিতে হবে। আমি বললাম তো আর্মি চিফ উইল বি ইন ট্রাবল, ইউনূস সাহেব উইল বি ইন ট্রাবল, ধারাবাহিকতার লেখা আসতে হবে। তারপরে আপনি সংসদ যখন বসবে, সংসদের কারো ক্ষমতাই নেই এইটার উপরে নখ বসানোর, এটা অ্যাপ্রুভ দিতেই হবে। এটা না করলেও তো না করলে তারাই অবৈধ হবে। না, এটা করলো না, পরের গভর্নমেন্ট সব বৈধতা দিল, সমস্যা কি? কথাটা বোঝে নেই, এইটাই তো বৈধতা, এইটাই তো তফসিল আকারে ঢুকবে রে ভাই। আমি জুলাই প্রোক্লামেশন করলাম না, এই যে ভাঁজ করে রাখলাম, আমি করলাম না, আমি নির্বাচন করলাম। প্রোক্লামেশন তো আরেকটা জিনিস, সেটা তো নতুন সংবিধান বলতেছেন আপনি। আপনি তো জুলাই ঘোষণাপত্র, আমি ওইটা কি প্রোক্লামেশন কি ইংরেজি শব্দ বলছি? না না না, এই ডিক্লারেশন বলি না, ঘোষণাপত্র এক জিনিস, জি সনদ ডিক্লারেশন বলি। এই যে ঘোষণাপত্র, সনদ আলাদা, আমি সনদ না না, ঘোষণাপত্র হলো এই ক্ষমতার সিকোয়েন্স, এই যে ক্ষমতার চেঞ্জ হলো, চেঞ্জ হয়ে হইতো না, সনদে যাচ্ছি না না, চেঞ্জ হয়ে আবার প্রোক্লামেশন আর ডিক্লারেশন, না না, আবার যে সংসদ পর্যন্ত যাচ্ছেন, এই যাওয়ার প্রক্রিয়াটা এখানে লিখতে হবে। আমি বারবার বলতেছি, আপনি লিখে রাখেন, সেনা প্রধানও লিখবে এবং ইউনূস সাহেবও লিখতে হবে, এবং যারা সংসদে যাবেন তাদেরও এইটার ভিতরে লিখতে হবে। এটা কোনো দলিল না, কিচ্ছু না, এটা দিয়ে সনদ হবে না, কোনো সংস্কারই এটা না, এটা হলো তারা যে ক্ষমতায় গেল, নির্বাচন করে যারা যাবে তাদেরও বৈধতা। হ্যাঁ সিম্পল, নাইলে তো সরকারের ভ্যাকুয়াম তৈরি হবে। হ্যাঁ, এটা করবেই, করতেই হবে। সেই কথা আমি বারবার বলতেছি। এক আর দুই, এইটার ভিতরে ঢুকলে ইলেকশন কমিশন যখন নির্বাচন করে ফেব্রুয়ারিতে, কৈফিয়ত নাই। কিন্তু এখন যে অবস্থা আছে, এটা যদি করে, আমি তাও বলে দিচ্ছি, এই নির্বাচন কমিশনের আদালতের শরণাপন্ন হতে হবে যে আমি কিভাবে করব। আমি তো ফেব্রুয়ারিতে করার বিধান নাই, আমি এই সংসদের উপর নির্ভর করে আমি বললাম তো আদালতে যেতে হবে। জি, আমি একটু আজিজ ভাইয়ের কাছে যাই। আজিজ ভাই, মানে এই নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে, তারা যদি ফেব্রুয়ারিতে একটা নির্বাচন দেয়, প্রধান উপদেষ্টা তিনি একটি চিঠি দিয়েছেন, সেই চিঠির ভিত্তিতে তারা যদি কাজ করে, কমিশন রাষ্ট্রপতি সার্চ কমিটি নিয়োগের মাধ্যমে এটা আলোচনার মধ্য দিয়ে তিনি প্রধান নির্বাচন কমিশন। আমার বক্তব্যটা, রাজ্জাকি ভাই অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, আর আমার সাদা চোখে আমি যেটা দেখি, আমার বক্তব্য ভিন্ন। আমার বক্তব্য হচ্ছে এটা একটা সাংবিধানিক সরকার, কারণ প্রেসিডেন্ট ওথ নিয়েছে, তিনি যে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হয়েছে সেই সংবিধান সমুন্নত রাখার জন্য ওথ নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নামটা নাই, কিন্তু 106 অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট এটার বৈধতা নিয়েছে, সুতরাং এটা সাংবিধানিক সরকার। এখন এই সাংবিধানিক যেমন সরকার যেমন চলছে, আমি বলি সাংবিধানিক সরকার, তাহলে এই সংবিধান সমুন্নত রাখার জন্য যে ওথ নিছে, রাজ্জাকি ভাই স্বীকার করছে, তাহলে তো তার ম্যান্ডেটই নাই। না না, আমি তো স্বীকার করি নাই। আপনি যদি বলেন যে সাংবিধানিক সরকার, তাহলে তার মেয়াদ কতদিন? 5 বছর। হ্যাঁ, সেটা যত বছর থাকে, ওই জিয়াউর রহমানের সরকারের মেয়াদ কতদিন? সাংবিধানিক সরকার, না না, আমি জানতে চাই আপনার কাছে একটু, আমি আজিজ ভাইয়ের কাছে শুনবো। আজিজ ভাই, এর আগে যেরকম ইন্টেরিয়াম বলি বা এরকম মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সরকারগুলো দায়িত্ব পালন করেছে, বা নির্বাচিত সরকার ছাড়া যে সরকারগুলো দায়িত্ব পালন করেছে, সেগুলো কিসের ভিত্তিতে হয়েছে? না, সেটা তো ধরেন তারা সবগুলোকে আগেই ডেট দিয়ে দিয়েছিল যে এত থেকে এত তারিখ থাকবে। সবার মেয়াদ ছিল, সবারই এন্ডিং মেয়াদ ছিল, আগে থেকে নির্বাচন করবে, সবার মেয়াদ ছিল। জিয়াউর রহমানের ছিল, সবার মেয়াদ ছিল। জিয়াউর রহমান যেদিন দায়িত্ব নিয়েছে সেদিন মেয়াদ দিয়ে দিয়েছে। আরেকটা জগৎ সামরিক অভ্যুত্থান। হ্যাঁ, তাহলে সেটাও তো আপনার একটা অসাংবিধানিক। সামরিক অভ্যুত্থান আর এইটা এক নয়, এটা তো বিপ্লব। অভ্যুত্থান দুইটাই, এটা অভ্যুত্থান নয়, এটা তো বিপ্লব কেউ স্বীকার করেন, আপনি বলতেছেন। শেষ করতে না দিলে আমরা সবাই তো, আচ্ছা আমরা আজিজ ভাই একটু দিতেই পারি, যে সরকার পালায় যায় সেটা বিপ্লব, যে কোনো আন্দোলনের মুখে যখন সরকার পালায় সেটা বিপ্লব। না শোনেন, বিষয়টা হচ্ছে এটা নিয়ে আমরা আরেকদিন আলাপ করব। বললাম তো, আমার উনি চ্যালেঞ্জ করছে এটা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকারের মেয়াদ কতদিন বলেন না? আমার মেয়াদ করবে, যতদিন থাকে ততদিন এটা আছে সংবিধানে, পাস করায় নেবে। এটা সংবিধানে আছে, সংবিধানে নাই। আপনি সংবিধানে আছে, আপনি তো বলেন সংবিধানে আছে। প্রেসিডেন্ট বলছে, না যে সংবিধানের কথা বলেন, এটা নির্বাচিত যে হবে সে 5 বছর থাকবে, আর তত্ত্বাবধায়ক সরকার যদি আসে
3 মাসের মধ্যে নির্বাচন তাহলে হয়ে যাবে। তাহলে ভাই, তত্ত্বাবধায়ক সরকার এই সংবিধানে নাই, আপনি বারবার একটা কথা উনি তো বলছেন। উনি বলছেন সাংবিধানিক সরকার, ওনার কথা। উনি সাংবিধানিক সরকার এই অর্থে বলছেন, উনি বারবার এটা ব্যাখ্যা দিচ্ছেন, যেহেতু রাষ্ট্রপতি সংবিধানে ওথ নিছে, সেই ওথের অনুযায়ী রাষ্ট্রপতি এই সরকারকে শপথ দিয়েছেন এবং পরবর্তীতে হাইকোর্টের মাধ্যমে সেটার একটা বৈধতাও দিয়েছেন, সুপ্রিম কোর্টের মাধ্যমে। হ্যাঁ, এটা দেশ, এটাকে আপেল রে কমলা বইলে খাইবে না? আপেল কমলার সরকার, জিয়াউর রহমানের সরকার, আমি বুঝলামই না, সরকার তো যে সরকার আপনারাই মানতেছেন এই সরকারটা সংবিধানে নাই, এই অন্তর্বর্তীকালীন সরকার উইদাউট মানে আপনার নির্বাচিত সরকার ছাড়া আর কোন সরকার বাংলাদেশের সংবিধানে নাই, আপনি আমার দেখান। তত্ত্বাবধায়ক সরকার ছিল ভাই, ছিল বলতেছেন কেন? নাই বলতেছি। হ্যাঁ, নাই, অতীতে কি ছিল সেটা না, এখন নাই তো। যখন থাকবে না, এখন নাই, যখন তখন না। যখন নির্বাচিত সরকার থাকবে না, তখন সেই সরকারটা যে বানায় দিল, সেই নিয়মে সংবিধানে বলে নাই আপনি কি করবেন। আরে অন্তর্বর্তীকালীন সরকার বানাই দিছে না? কে বানাইছে? কোর্ট। হ্যাঁ, কোর্ট বানাইছে, এক্স্যাক্টলি। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এর যে বিধান, চলার বিধানটা উনি ঠিক করবেন। সেইটাই তো আমরা সেটাই বলতেছি, অলিখিত সংবিধান, সেইটাই তো আমরা বলতেছি। এই একটা কথাই আমরা বারবার বলতেছি। এটা বলতে এবং ঘোষণাপত্র এগুলো না না, আপনি একটা জায়গায় ঝামেলা পাকাচ্ছিলেন, সেটা হচ্ছে আপনি বলতেছেন যে এইটা কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা নির্বাচিত সরকার। আমি বলতেছি না, আপনি তো তাই বলেন যে কোনো একটা ফরম্যাটে পড়তে হবে। নো, যে কোনো একটা ফরম্যাটে পড়লে হবে আমি না। বলছি, আপনি বুঝতে ভুল করছেন। আমি বলছি যে এইটা সাংবিধানিক না, এইটা হলো অন্তর্বর্তীকালীন সরকার এবং এর মেয়াদটাকে এই ঘোষণাপত্রে ঢুকাইতে হবে। আর যে নির্বাচন কমিশন নির্বাচন দিতে চাচ্ছে, সে বলতেছে সংবিধান মোতাবেক নির্বাচন, সে জয়েনই করছে ওই মেয়াদ এক্সপায়ার হওয়ার পর। তাকে এখন যাই, সে ফেব্রুয়ারিতে নির্বাচন কি হিসাবে দিছে না? ওইটা আপনার ঠিক আছে, কারণ হচ্ছে যেহেতু আনুপাতিক নির্বাচনের প্রশ্ন তুলছে, ওই একটা পয়েন্টে ইলেকশন চিফ ইলেকশন কমিশনার বলছে আনুপাতিক নির্বাচন সংবিধানে নাই। সুতরাং আমি উনি বলছে আনুপাতিক। আমরা একটু আজিজ ভাইয়ের কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে আমরা এখন এইটা দিয়ে আমাদের আরো কয়েকটা বিষয় আলোচনা করতে চাইছিলাম, এটা দিয়ে শেষ করতে চাই। আপনি একটু সংক্ষেপে আমাকে বুঝায় বলেন, সেটা হচ্ছে যে আপনার অনেক কিছুই সংবিধানে অনেক সময় উদ্ভূত পরিস্থিতি তৈরি হইতে পারে রাষ্ট্রে, যেটা আসলে সংবিধানের ভিতরে নাই। সেরকম প্রেক্ষাপটে আসলে রাষ্ট্র কি করে? রাষ্ট্র জিয়াউর রহমানের সময় যা করছে, আমি সেটাই জানি, এরশাদের সময় যা করছে, কিছু রাখছে, কিছু বাদ দিছে। শেখ হাসিনার সময় বাদ দিছে না, এটা তো অ্যামেন্ডমেন্ট করে ঢুকাইছে। তো রাষ্ট্রের ভ্যাকুয়াম তৈরি হবে না, তাতে যেটুকু রাখতে হয় সেটা রাখবে। সেকেন্ড প্রশ্ন আপনার কাছে, যে ধরেন আমি জুলাই সনদ করি নাই, আমি আবারও বলতেছি আমি বলি একটু, জুলাই সনদ করি নাই, জুলাই প্রোক্লামেশন করি নাই, কিচ্ছু করি নাই, রাজনৈতিক দলগুলোর সাথে নিয়ে বসছি, উদ্ভূত পরিস্থিতি, নির্বাচন দেব, কিছু সংস্কার করব, রাজনৈতিক দলগুলো একমত হয়েছে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দেব, ফেব্রুয়ারিতে আমি নির্বাচন দিলাম, তারপর আমি বিদায় নিলাম, তারপর যে সংসদ আছে সেই সংসদে এটা বৈধতা দিতে পারবে না? না, একটু আজিজ ভাই বলুন। আমি বলি, সংবিধান আমরা একটু রাজাকে এক জায়গায় ঘুরতেছি, ভ্যাকুয়াম তৈরি কেউ করতে পারবে না। যদি ভ্যাকুয়াম তৈরি করে তাহলে যে সংসদ আসবে সেটাও অবৈধ। সুতরাং তারা করবে, যে জায়গায় সমস্যা সে জায়গায় অনুমোদন করবে, লিখে নেবে, এবং এইটাই বলা বক্তব্য। এইটা একটা লিখিত আকারে এখন হতে হবে। একদম আমরা শেষ লাইনে আসি, আমরা একটা শেষ লাইনে আসি, যে তার মানে আপনার সুপ্রিম কোর্ট আপনার যে মানে যে তার ব্যাখ্যাটা দিল বা এই সরকারের যে বৈধতাটা দিল, যেটাকে রাজ্জাকি ভাই বলতেছে ডক্ট্রিন অফ নেসেসিটি না, এটা বাইরের শব্দ, আমি ঠিক আছে নিলাম। তো সেইটার ভিত্তিতে এই সরকার নির্বাচন দিতে পারবে না? না, সেটার ভিত্তিতে তো নির্বাচন, ওটা তো যুক্তি আছে, সে নির্বাচন দিতে পারবে। সরকার তো কাজ করতে পারবে, সরকার দেরিও করতে পারে, তখন তো সংবিধান ওইভাবে ফাংশন করতে, এই পয়েন্টে সংবিধান ওইভাবে ফাংশন করছে না, কারণ সংবিধান অনুযায়ী ওথ নিয়েছে। আমার আর্গুমেন্ট ওই জায়গায়, তাহলে তো সে সংস্কার করতে পারে না, সংবিধান সংস্কার। আবার এটাও ঠিক, এই সংবিধানে, পুরানো সংবিধানে আছে, সংবিধানের সাথে সাংঘর্ষিক এমন কিছু প্রেসিডেন্টের প্রোক্লামেশন দিয়েও এটাও সংবিধানে, এই সংবিধান আপনার সমাধান করে না, কিছু কিছু ধারা আপনি সংশোধনী করতে পারবেন না। এমন বলি, জুলাই সনদে যেমন বলা হয়েছে, এনসিপি বলতেছে যে সংবিধানের উপরে এটার স্থান দিতে হবে। হ্যাঁ, এখন বিএনপি বলছে যে না, এটা তা হবে না। এবং সংবিধান যেহেতু জুলাই সনদে যা ঢোকানো হচ্ছে, যেহেতু সংবিধানের সাথে সাংঘর্ষিক অনেক পয়েন্ট, সুতরাং এটা সংসদে। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে তাহলে এই সরকার নির্বাচন দিয়ে যদি বৈধভাবে থাকতে চায়, নির্বাচন দিয়ে যদি বিদায় নিতে চায়, সেটার বৈধতা আসলে কিভাবে হবে? না, বৈঠক নেক্সট সংসদ দিতে বাধ্য, কারণ নাহলে তারাই ইল্লিগেল। সুতরাং যেখানে যেখানে লুফুস থাকবে, গ্যাপ থাকবে, ওই সংসদ সেটা পূরণ করে আপনার
পাস করবে, বিল আমরা একদম শেষে আসছি রাজ্জাক ভাই, এই কথাটাই আমি বলতেছি। হ্যাঁ। আপনি এখন জুলাই ঘোষণাপত্র যেভাবে আছে তাতে এই কথাগুলো নাই, সেটা ঢুকাইতে হবে। অর্থাৎ এই মেয়াদ, এই সরকারের মেয়াদ এতটুকু দেওয়া হইলো এবং সে একটা নির্বাচন কমিশন গঠন করবে এবং এই একটা নির্বাচন করে চলে যাবে, এই কথাটুক লিখতে হবে এই ঘোষণাপত্রের মধ্যেই, সংশোধন আকারে আনতে হবে। আমি ওই কথাটা আবার এই ঘোষণাপত্রই যদি না থাকে, আমি ঘোষণাপত্রই করলাম না, তাহলে কি সরকার অবৈধ হয়ে যাবে? ঘোষণাপত্রে একমত হয়ে গেছে তো, ঘোষণাপত্র নিয়ে তো বিতর্ক নাই। এই গ্যাপটা রাজনীতির বাইরে এই বক্তব্যের সাথে আমি একমত, এটা গ্যাপ আছে, ওটা লিখতে হবে। আর আপনি যেটা বলতেছেন এই ঘোষণা না থাকলে তামাশা না, এটা ক্লাব না, এটা সমিতি, লিখতেই হবে। কারণ আপনি যে আপনি সংসদ গেলেন কিভাবে, আপনি সংসদ পর্যন্ত গেলেন কিভাবে? এই ঘোষণাপত্রের মাধ্যমে। এটা লাগবেই। সনদ নিয়ে বিতর্কটা হচ্ছে, সনদের বিতর্ক পরে, সনদের বিতর্ক হবে সংসদ বসার পর, এর আগে নয়। কিন্তু আপনাকে সংসদ পাস করলো না, সংসদ পর্যন্ত নিবে কিন্তু এই ঘোষণাপত্রটা লাগবেই। ঘোষণাপত্র হয়ে গেছে, হয়েছে, সংশোধন লাগবে, কাম হয়ে গেছে, এখন সংশোধন লাগবে। এটা ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং। ওকে, অনেক ধন্যবাদ, হয় না, ইনকমপ্লিট, সংশোধন লাগবে। অনেক ধন্যবাদ আবু হেনা রাজ্জাকি এবং এম এ আজিজ ভাই, আপনাদের দুজনকেই, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এতক্ষণ রাত জেগে এই অনুষ্ঠান দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভবিষ্যতে আবারও দেখা হবে। শুভরাত্রি।